প্রায় রাত ৩টা। কানে ইয়ারফোন দিয়ে ব্যালকনিতে বসে গান শুনছি। হঠাৎ নোটিফিকেশন আসলো, নীলপরি নামে একটা আইডি থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট আসছে। প্রোফাইলে ঢুকে দেখি ১ ঘন্টা আগে প্রথম প্রোফাইল পিক আপলোড দিছে। সেটাতে কোনো লাইকও নাই। বুঝতে বাকি রইল না যে এইটা নতুন কারো আইডি। পুরনো অভ্যাসবশত মেসেজ দিলাম, ডু ইউ নো মি? না। তাহলে ফ্রেন্ড রিকোয়েস্ট দিলেন কেন? মেসেজ সিন করছে, বাট কোনো রিপ্লাই নাই। ধুর বাল। ধুর বালটু। এইবার শিওর হইলাম নিশ্চয় এটা কারো ফেক আইডি, আমার সাথে হয়তো মজা করছে। কে তুই ভাই, সত্যি কইরা বল। সে একটা ছবি পাঠাইলো, শুধু হাতের ছবি, হাতে সিগারেট ধরা। যে মাত্র ধরে নিব যে এটা ফেক আইডি, হঠাৎ করে হোঁচট খাইলাম। এ কি, এটা তো মেয়ে মানুষের হাত। মেসেজ দিলাম, এটা ডাউনলোড করা পিক, তাই না? রিপ্লেতে আরেকটা ছবি পাঠাইলো, আগের ছবির মতোই। পার্থক্য শুধু এতটুকু যে হাতের ওপর কলম দিয়ে লেখা, এটা ডাউনলোড করা পিক না। এরপর আর সন্দেহের কোনো অবকাশ নাই যে এটা সত্যিই মেয়ে। আপনি স্মোক করেন? হুম। তাই তো বলি, সিগারেটের দাম হঠাৎ বাড়লো কেন? আপনারা মেয়েরা তো জিন্স, শার্ট, টি শার্ট কায়রা নিছেন। দয়া করে সিগারেটকে মুক্তি দেন। আপনি কই থাকেন? ৩০৭-এ। আপনি? ৩০৭-এ মানে? STA 307। বুঝিয়ে বলেন। শহীদ তাজউদ্দিন আহমেদ হল, রুম নং ৩০৭, ডুয়েট। আপনি ডুয়েটে পড়েন? একটা কথা বলেন, আপনি স্মোক করেন কেন? অনেক বড় ইতিহাস, শুনবেন? হুম। কল দেই? দেন। মেসেঞ্জারে কল আসলো, রিসিভ করলাম। সুন্দর করে সালাম দিল, জবাব দিলাম। সে বলতে শুরু করলো, আমার নাম জাকিয়া, বাসা বিবাড়িয়া, বাবা মায়ের একমাত্র মেয়ে, পড়াশোনা করছি এশিয়ান স্পেসিফিকে। এই আইডিটা একটু আগেই খুলেছি। সত্যি বলতে চলো বদলে যাই গ্রুপে আপনার একটা লেখা পড়েছিলাম। সেখানে আপনি খুব সুন্দর করে একটা মেয়ের সব কিছু হারানোর পরও কিভাবে বেঁচে থাকতে হয় সেই বিষয়ে লিখেছিলেন। আপনি কি ঘুমাই গেলেন? না ঘুমাইনি, শুনছি, বলেন। আপনার সেই লেখার বিরুদ্ধে কিছু কথা বলতেই আমি আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছি। বিরুদ্ধে বলবেন? আচ্ছা বলেন। আমি যখন প্রথম ভার্সিটিতে ভর্তি হই তখন একটা ছেলের সাথে পরিচয় হয়। সে ঝাবিতে পড়তো। আমার বাবা কুয়েতে থাকে, টাকা পয়সা যখন যা চাই তাই পাই। ওর বাবা কৃষক ছিলেন, ঠিকমতো ওর বাসা থেকে টাকা আসতো না। আমি টানা 2 বছর ওরে প্রত্যেক মাসে আমার হাত খরচ থেকে বাঁচিয়ে 5,000 করে দিয়েছি। তার খুব ইচ্ছে সে BCS ক্যাডার হবে। কত স্বপ্নই না দেখাতো সে আমাকে। আপনার কি ঘুম পাচ্ছে? আরে না, বলেন। এর মধ্যে সে একদিন খুব ফোর্স করতে থাকে শারীরিক সম্পর্ক করার জন্য। আমি রাজি না হওয়াতে সে আমার সাথে 1 সপ্তাহ কথা বলেনি। সেই 1 সপ্তাহ যে আমার কিভাবে কেটেছে তা বলে বোঝাতে পারবো না। রিলেশন টিকিয়ে রাখার জন্য আমি রাজি হয়ে যাই। আমরা তো কিছুদিন পর বিয়ে করবই। তারপর সে কি করেছে জানেন? কি? 37 BCS ক্যাডার পাওয়ার পর সে আর আমার সাথে কোনো যোগাযোগ করে না। শুনলাম সে নাকি অন্য কাউকে বিয়েও করেছে। এখন বলেন কিভাবে আমি স্বাভাবিক থাকব?
যার জন্য সব উজাড় করে দিয়েছি সে তো ছেড়ে চলে গেছে। এখন আবার সবকিছু নতুনভাবে শুরু করেন। নতুনভাবে শুরু করতে চাইলেও কি হয় বলেন? এখন কি কেউ আমাকে গ্রহণ করবে? কেন করবে না? কারো প্রথম প্রেম হওয়ার চাইতে শেষ প্রেম হওয়া কোটি গুণ ভালো। আপনি তো অনেক বড় বড় কথা বলেন, পোস্ট দেন। আপনার পোস্ট পড়ে যতদূর জেনেছি আপনি এখনো সিঙ্গেল। আগের রিলেশন 2টা করে ছ্যাঁকা খেয়েছেন। আপনি আমাকে গ্রহণ করবেন? আপনাকে চিনি না, জানি না, হুট করে কি কিছু বলা যায়? আসল কথা বলেন, এটাই বাস্তব। বিয়ে করার জন্য সবাই ভার্জিন মেয়ে খোঁজে। আপনি এখন কোথায় থাকেন? মিরপুরে। কেন? 23 তারিখে আমার পরীক্ষা শেষ, 24 তারিখে কোচিংয়ে পরীক্ষা নিয়ে 25 তারিখে আপনার সাথে দেখা করব। ঠিক আছে? সিরিয়াসলি বলছেন নাকি মজা করছেন? 25 তারিখ সকাল 10টায় দিয়াবাড়িতে আপনাকে যেন পাই। এখন আপনার ফোন নাম্বারটা দিয়ে ঘুমিয়ে পড়েন। ভোর হয়ে গেছে। গুড নাইট। বাই। বিছানাতে গিয়া ঘুম আসছে না। সামনের হিট ট্রান্সফরমার পরীক্ষার সাথে যুক্ত হয়েছে। আজারে এক টেনশন। 25 তারিখ সকালে ডুয়েট গেট থেকে উঠলাম গাজীপুর পরিবহনে। সকাল 10টার আগেই দিয়াবাড়ি পৌঁছে কল দিলাম জাকের নাম্বারে। এ কি, নাম্বার তো বন্ধ। এই নাম্বারেই অবশ্য 2 দিন কথা বলেছিলাম। তাহলে কি মেয়েটার সব কিছু অভিনয় ছিল? মনটা খারাপ হয়ে গেল। কোচিংয়ে ক্লাস না নিয়ে দেখা করতে আসলাম, অথচ তার নাম্বারই বন্ধ। ফিরে আসবো এমন সময় তার কল। আপনি কই? বটগাছের নিচে। ঐতিহাসিক বটতলায় আমাদের দেখা হলো। সে জিন্স আর টপ পরে এসেছে। কুশল বিনিময়ের পর সে আমাকে বলছে, আপনি কি সত্যি আমাকে গ্রহণ করবেন? আচ্ছা, সেটা পরে দেখা যাবে। এখন চলেন ফুচকা খাই। ফুচকা না, অন্য কিছু খাবো। সাথে আসেন। তার সাথে গেলাম। একটা চায়ের দোকানে নিয়ে গেল আর বলল, এই মামা, 2টা ব্যঞ্জন দেন আর 2টা রং চা করেন। আপনি তো বড় বেয়াদব, আমার সামনে সিগারেটের কথা বলছেন। রাগ করলেন? 2টা সিগারেটই আমি আপনার জন্য চাইছি। তাহলে ঠিক আছে। আপনার ফোনটা একটু দেখা যাবে? ফোনের কি দেখবেন? কথা দিচ্ছি লক খুলবো না। আমি ফোনটা তার দিকে বাড়িয়ে দিলাম। আপনার ফোনে দেখি চার্জ নাই, আর ওয়ালপেপারে পাখির পিক কেন? আপনি হয়তো জানেন না, আমি পাখি খুব ভালোবাসি। আর আমার ফোনের সমস্যা, চার্জ থাকে না ঠিক মতো। এই প্যাকেটটা রাখেন। বলে সে আমার দিকে একটা প্যাকেট এগিয়ে দিল। ভেতরে কি আছে জিজ্ঞেস করলে সে বলল, রুমে গিয়ে খুলে দেখবেন। কারোর সাথে প্রথম দেখা হলে যে কিছু দিতে হয় তা আমার মাথায় ছিল না। নিজের কাছে নিজেকে খুব বোকা মনে হলো। সেদিনের মতো রুমে এসে প্যাকেট খুলে দেখি তার মধ্যে একটা মোবাইল। মোবাইলটা দেখার পর এত খুশি হইলাম যা ভাষায় প্রকাশ করতে পারবো না। কল দিলাম। আপনি আমাকে মোবাইল দিছেন কেন? আপনি কোথাও লাইক কমেন্ট করলে সেটা যে আপনার ফেসবুক ফ্রেন্ডরা দেখতে পারে, এইটা কি ভুলে গেছেন? মানে? আপনি গত 1 মাস যাবৎ এই ফোনের দাম জিজ্ঞেস করছিলেন একটা পেজে, তাই ভাবলাম আপনাকে ফোনটা গিফট করি। দাম বেশি না, 2150 টাকা। সত্যি কথা বলতে এই ফোনটা আমার খুব পছন্দ হয়েছিল। কখনো ভাবিনি ফোনটা এইভাবে আমার কাছে আসবে। ধন্যবাদ দেওয়ার ভাষা আমার নেই। কেউ আইফোন গিফট করলেও হয়তো এত খুশি হইতাম না। এখন আর এত চাপা মারতে হবে না।
এভাবেই তার সাথে আমার কথা চলতে থাকলো। সারাক্ষণ মনের মধ্যে বাজতে থাকে, তোমরা কাউকে ভুলো না, কাউকে বলো না। এই তো প্রথম একটি মেয়ে আমার প্রেমে পড়েছে, পাগল করেছে আমায়, জাদু করেছে। পড়েছি ভালোবাসায়, আর কে আমাকে পায়, আমি এবার পার্কে ঘুরবো, কখনো বা সিনেমায়। আর মনে মনে পাখির কথা ভাবতেছিলাম, আমাকে ছেড়ে তো অন্য কাউকে বিয়ে করে নিয়েছে। 3 বছরের রিলেশনে একটা কলমও কখনো গিফট করে নাই। এখন দেখো, তোমার থেকে অনেক ভালো মেয়ে পেয়েছি। এর 10 দিন পরের ঘটনা। তার একটা পোস্টে আমার চোখ আটকে গেল, জরুরি এবি প্লাস রক্তের প্রয়োজন, হেল্প প্লিজ। কল দিলাম। রক্ত কার দরকার? আমার মামার ছেলের জন্য রক্তের প্রয়োজন। আমি রক্ত দিব। আপনার দিতে হবে না, এমনি আপনার শরীর দুর্বল। আরে সমস্যা নাই, আমি দিতে পারবো। ঠিক আছে, আমার মামারই ডায়াগনস্ট সেন্টার আছে, ঠিকানা দিচ্ছি, চলে আসেন। আমি ঠিকানা অনুযায়ী চলে গেলাম। ক্লিনিক দেখে অনেক পুরাতন মনে হলো। আখিব ডায়াগনস্টিক সেন্টার। রোগী তেমন একটা নাই বললেই চলে। সে আমাকে তাড়াতাড়ি ভেতরের একটা চেম্বারে নিয়ে গেল। আজ সে চোখে কাজল পড়েছে, চুলগুলো খোলা। আমি হাঁ করে তার দিকে তাকিয়ে আছি। চেম্বারে শুধু সে আর আমি ছাড়া কেউ ছিল না। ওর ডাক্তার মামা এখানেই বসেন। একটু পর একটা নার্স এসে আমার ব্লাড স্যাম্পল নিয়ে গেলেন। একটু পর একজন আয়া এসে 2 কাপ কফি দিয়ে গেলেন। কফি খাচ্ছি আর ওর দিকে তাকিয়ে আছি। রুমে সে আর আমি ছাড়া আর কেউ নাই। খুব মন চাচ্ছিল তার হাত ধরতে, কিন্তু সাহস হচ্ছিল না। তার চোখের দিকে তাকাতে পারছিলাম না। মনে হচ্ছে আমি তার চোখের নেশায় আবদ্ধ হয়ে যাচ্ছি, তার রূপের নেশায় আমি বেহুশ হয়ে যাচ্ছি। সে মিটমিট হাসছে, যেন দুনিয়ার সব কিছু আমি ভুলে যাচ্ছি। আমার চোখ ছোট হয়ে আসছে। এরপর যখন চোখ খুললাম, দেখি আমি আমার হলের রুমে। চারপাশে সব বড় ভাই, ছোট ভাই আর ফ্রেন্ডরা। পেটে চিনচিন ব্যথা করছে। তাকিয়ে দেখি পেটে অনেকগুলো সেলাই। একজন বলছে আমার নাকি একটা কিডনি খুলে নিয়েছে কে বা কারা। তারপর আমাকে শেষ রাতে রাস্তায় ফেলে দিয়ে গেছে। তখন আমি নাকি বেহুশ ছিলাম। পকেটের আইডি কার্ড দেখে আমাকে হলে পৌঁছে দিয়ে গেছে অপরিচিত কয়েকজন। সব কিছু আমার কাছে ক্লিয়ার হয়ে গেল। নেশা তার চোখে ছিল না, ছিল কফির মধ্যে। তার মানে ওই মেয়ে ছিল কিডনি চোর। সে তো কিডনির সাথে সাথে আমার হৃদয়টাও চুরি করে নিয়ে গেছে। আস্তে আস্তে আমার রুমমেট নাজমুল আমার কাছে আসলো। এসে আমাকে ধাক্কা দিতে লাগলো। এই তানভীর, ওঠ, রান্না করতে হবে। আজ তো তোর ভাগে রান্নার দায়িত্ব। তাড়াতাড়ি উঠে রান্না কর। আমার মুখ দিয়ে কথা বের হচ্ছে না। মনে মনে বলছি, শালা নাজমুল আমাকে এই অবস্থায় রান্না করতে বলতে পারলো? এখনো পেটে টাটকা সেলাই। আমার কোনো সাড়া না পেয়ে নাজমুল জোরে কয়েকটা ধাক্কা দিল। আমার চোখ খুলে গেল। সাথে সাথে পেটে হাত দিলাম। এ কি, সবই তো ঠিকই আছে। তার মানে আমি স্বপ্ন দেখছিলাম? নীলপরীর ফ্রেন্ড রিকোয়েস্ট আসা, দিয়া বাড়িতে দেখা করা, রক্ত দিতে যাওয়া, কিডনি হারানো, ফোন গিফট করা, সবই তাহলে স্বপ্ন ছিল? ছ্যাঁকা তো ছ্যাঁকাই, সেটা স্বপ্নে হোক অথবা বাস্তবে। আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিতে একটি লাইক দিবেন। আর নিয়মিত এরকম ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।